আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ নিয়ে ভারতের ৭৩টি গণমাধ্যমের ১৪০টি প্রতিবেদনে অপতথ্যের প্রমাণ। দিল্লিতে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা, শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ। ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর। ক্রিকেট নিয়ে টানাপোড়েনের মধ্যে হঠাৎ ঢাকায় ফোন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পাওয়া সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আজ রবিবার সন্ধ্যায় ভারতের টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যেতে চায়, কিন্তু সরকারের সিদ্ধান্তে তারা টুর্নামেন্ট বর্জন করতে বাধ্য হচ্ছে। ভারতের মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই ধরনের বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানো একটি মুহূর্তের জন্য বন্ধ করেনি, যেখানে বাস্তবতা হলো নিরাপত্তাহীনতার কারণে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ সরকার এবং বিসিবি সব পক্ষই আগ্রহী, তবে তারা ভারতে খেলতে যেতে চায় না। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় উৎস থেকে ছড়ানো অপতথ্যের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে অন্তত ১৫৫টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, যা আগের বছরের তুলনায় ৫% বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারতের মূলধারার গণমাধ্যমের সক্রিয় ভূমিকা রয়েছে। গত বছর ৭৩টি ভারতীয় সংবাদ মাধ্যম ৩৮টি ঘটনায় মোট ১৪০টি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে জড়িয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে জানুয়ারি মাসেই বাংলাদেশকে নিয়ে ৩৪টি অপতথ্য ছড়ানো হয়েছে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। পরবর্তী মাসগুলোতে সংখ্যায় কিছুটা ওঠানামা হলেও পুরো বছর জুড়ে গড়ে প্রতি মাসে অন্তত ১৩টি করে অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে। বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের অপতথ্যের প্রচারে বরাবরই সবচেয়ে বেশি ব্যবহার হওয়া প্ল্যাটফর্ম মাইক্রো ব্লগিং সাইট এক্স, যার আগে টুইটার নামে পরিচিত ছিল। গেল বছর ১৫৫টি অপতথ্যের মধ্যে ১২৬টি এক্সের বিভিন্ন অ্যাকাউন্টে প্রচারের প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার, অর্থাৎ প্রায় ৮১% অপতথ্যই ছড়িয়েছে এক্সে। এক্স ছাড়াও বাংলাদেশকে নিয়ে গত বছর ফেসবুকে ভারতের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ৫৪টি অপতথ্যের প্রচার করা হয়েছে। অপতথ্য প্রচারের তালিকায় আছে ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেডস ও টিকটকের নামও। এমনকি ভারতীয় গণমাধ্যমও অন্তত ৩৮টি ঘটনায় অপতথ্য প্রচার করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ভারতীয় গণমাধ্যমের অংশগ্রহণ, কারণ গণমাধ্যম থেকে ছড়ানো ভুল তথ্য সাধারণ মানুষের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা পায় এবং তা জনমত গঠনে সরাসরি প্রভাব ফেলে। ২০২৫ সালে ভারতীয়দের ছড়ানো যে ১৫৫টি অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার, তার মধ্যে ৯১টি সাম্প্রদায়িক অপতথ্য, অর্থাৎ শনাক্ত হওয়া অপতথ্যগুলোর প্রায় ৫৮%ই সাম্প্রদায়িক ঘটনা সংক্রান্ত। সাম্প্রদায়িক অপতথ্যের এই ক্যাম্পেইনে ভারতীয় গণমাধ্যমও রেখেছে ভূমিকা। অন্তত ১০টি ঘটনায় ভারতের মূলধারার গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় এনডিটিভি, দ্য টাইমস অফ ইন্ডিয়া, জি নিউজ, ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, নিউজ 18, টিভি9, এবিপি, মিরর নাওয়ের মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে অপতথ্যের প্রচার করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দিল্লিতে দেয়া ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দেন বলেও অভিযোগ করেছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচনকে ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকার ও জনগণ এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সরকার বলছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো সে দায়িত্ব পালন করেনি। উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন
উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সরকারের মতে ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটা বিপজ্জনক দৃষ্টান্ত। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 125 মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। এই চালান বন্দরে পৌঁছানোর জন্য জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চালানটি গতকাল শনিবার রাতে 8টি ভারতীয় ট্রাক যোগে স্থলবন্দরের 31 নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে খনন কাজের জন্য এসব বিস্ফোরক আমদানি করা হয়েছে। এর আমদানিকারক প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার শিপ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। ব্যস্ত এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ থাকায় স্থানীয় কিছু বাসিন্দার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো ঝুঁকি মোকাবেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, চালানটি বন্দরে প্রবেশ করার পর থেকে কাস্টমস, বন্দর নিরাপত্তা, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি ও সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার সকালেই ঢাকায় ফোন করেছিলেন দার। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তারা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন তৌহিদ ও দার। কথা হয়েছে দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা নিয়েও। এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বার্তা দিয়েছেন পাকমন্ত্রী। বাংলাদেশও তাতে সায় দিয়েছে। ইসলামাবাদের বিবৃতি অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনার প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। আঞ্চলিক শান্তি সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের অভিন্ন স্বার্থকে সুরক্ষিত করা কতটা জরুরি তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের মন্ত্রী রবিবার ফোন করেছিলেন কাতারে। সেখানকার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির সঙ্গে দারের কথা হয়েছে। আন্তর্জাতিক ঘটনাবলী এবং পাকিস্তান কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তারা আলোচনা করেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্কের ঘনিষ্ঠতা ধারাবাহিকভাবে বেড়েছে। বাংলাদেশ পাকিস্তান এই ঘনিষ্ঠতার দিকে নজর রাখছে নয়াদিল্লিও। সম্প্রতি ভারতের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের আপত্তিকেও সমর্থন করেছে পাকিস্তান। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, আইসিসি তাদের বিকল্প দলের নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি সম্প্রতি জানিয়েছেন যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করার বিষয়টিও বিবেচনা করছে। তিনি শনিবার বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, পাকিস্তানের টি-20 বিশ্বকাপ খেলারও আর কোনো নিশ্চয়তা নেই। বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। 90 বছর বয়সে রোববার নয়াদিল্লিতে মারা যান তিনি। বিবিসি হিন্দিতে প্রকাশিত এক খবরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কলকাতায় জন্মগ্রহণ করেন টালি। তিনি 1964 সালে বিবিসিতে চাকরি নেন। 1965 সালে ভারতের দিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন। বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মূলত খবর সংগ্রহ করে গেছেন তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করেন তিনি। 71-এর এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন বলে বিবিসি বাংলার এক খবরে জানানো হয়েছে। সেই প্রথম এবং শেষবারের মতো পাকিস্তানি সরকার 2 জন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।